নমস্কার, আমি সৃজা। 28শে অক্টোবর থেকে শুরু হয়ে গেল এ রাজ্যে এসআইআর, মানে পূর্ব নির্ধারিত কর্মসূচি যেমন ছিল, নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছিল যে 28শে অক্টোবর থেকে এ রাজ্যে এসআইআর শুরু হবে। ঠিক সেই মতো এ রাজ্যে এসআইআর 28শে অক্টোবর থেকে শুরু হয়ে গেছে। সেখানে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে যে এই রাজ্যে যারা মমতার চোখে আর কি মমতার মধ্যে লেনিন দেখতে পান, সমস্যাটা তাদের নেই। তারা হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় নতুন করে অতি বিপ্লব শুরু করেছেন এবং তারা কি বলছেন? তারা বলছেন যে এ রাজ্যে যে এসআইআর হচ্ছে সেটাকে আটকাচ্ছে না কেন সিপিআইএম, এবং সব দোষ নাকি সিপিআইএম এর। এখন বিষয়টা হচ্ছে যে সিপিআইএম এর স্ট্যান্ড পয়েন্ট এই এসআইআর কে নিয়ে খুব ক্লিয়ার। এসআইআর শুরুর অনেক আগে থেকে সিপিআইএম 3টে পয়েন্ট এসআইআর কে নিয়ে পরিষ্কারভাবে বলে দিয়েছে। কি কি সেই 3টে পয়েন্ট? এক, এসআইআর এর নাম করে সিএ এনআরসি করা যাবে না, মানুষকে ভয় দেখানো যাবে না। 2, ভুতুড়ে ভোটার বাদ দিতে হবে। আর 3, কোনো একটাও বৈধ ভোটারকে বাদ দেওয়া যাবে না ভোটার লিস্ট থেকে। এই 3টে পয়েন্ট সিপিআইএম এর, এবং এই 3টে পয়েন্ট প্রথম দিন থেকে বলে আসা হচ্ছে। এবং শুধু বলে আসা নয়, আমরা দেখেছি মাত্র কয়েকদিন আগে বাম নেতা সুজন চক্রবর্তী তিনি যাদবপুরের রীতিমতন ভোটার লিস্ট দিয়ে দেখিয়ে দিয়েছেন যে সেখানে প্রায় 17 থেকে 20 হাজার ভুতুড়ে ভোটার রয়েছে। যাদবপুর খুব স্পেসিফিক কেস স্টাডি এখানে আছে, দেখবেন থার্ড প্যারা, 165 নম্বর বুথ, 150 বিধানসভা অ্যাসেম্বলি, বিধানসভা ক্ষেত্র, মোট ভোটার 708। আবার সেই নির্বাচন কর্মী এখানেই আছেন। ওই বুথের 56 জন মৃত ভোটার। মার্চ মাস থেকে শুরু করলো, মার্চ এপ্রিল মে, ভালো ডেথ সার্টিফিকেট, স্ক্রিনশট, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি দিয়ে 56 জন বাদ দেবে। যেহেতু 500 করছে রোজ, পাশের 152 নম্বর বুথ, 830 ভোটার, 65 জন মৃত, 48 জনের নাম বাদ গেল, 17 জনের নাম রেখে দিল। সব না বুঝে পাশের বুথ 108, 800 জন ভোটারের মধ্যে 43 জন মৃত, সমস্ত নাম নথি সহ জমা দেওয়া হলো, একজনের নামও বাদ যায় না। মানে নাকি এবার তারপরে সব যখন হচ্ছে যারা 500 করছে রোজ যাচ্ছে, দেখা গেল জুন মাস থেকেই তালগোল পাঠিয়ে দিল। জুন মাস পর্যন্ত মোটামুটি কাজ হওয়া সত্ত্বেও জুলাই আগস্ট কাজ হচ্ছে না, সাইটে ঢোকা যাচ্ছে না। কি ব্যাপার? আগস্টে সাইট বন্ধ করে দিল। একেবারে নির্বাচন কমিশন পর্যন্ত হইচই করার পর সেপ্টেম্বরে কোন রকমে সেই সাইট খুললো, কিন্তু খুলে এমন কতগুলো উপবিধি করলো, একজন 6 জনের বেশি নামে অবজেকশন দিতে পারবে না। মানে মৃত মানুষ আমি 22 জন চিনি, দিতে পারবো না, আমি 6 দিতে পারবো, তার চেয়ে বেশি দিতে পারবে না। এখন একটা মাত্র কেন্দ্রে যদি এই 17 থেকে 20 হাজার ভুতুড়ে ভোটার থাকে, তাহলে এ রাজ্যের বাকি 293টা কেন্দ্রের কি পরিস্থিতি হতে পারে সেটা আমাদের বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। সুতরাং এই যে ভুতুড়ে ভোটার বাদ দিতে হবে, সেটা যে সিপিআইএম এর স্ট্যান্ড পয়েন্ট, সেটা অনেকদিন আগে পরিষ্কার হয়ে গেছে। কারণ সুজন চক্রবর্তী নিজে রীতিমতন ওই ভোটার লিস্ট প্রকাশ করে তিনি জানিয়েছেন যে এখানে ভুতুড়ে ভোটার রয়েছে, যাদবপুরে ভুতুড়ে ভোটার রয়েছে। এবং তার পরবর্তী কি স্ট্যান্ড পয়েন্ট বললাম, মানে 3টে পয়েন্টের মধ্যে, সেটা হচ্ছে যে কোনো একজন বৈধ ভোটারকেও ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না। সেটারও স্ট্যান্ড পয়েন্ট কখন ক্লিয়ার হয়ে গেছে? আমরা জানি যে মাত্র কিছুদিন আগে উত্তরবঙ্গে বন্যা হয়েছে, এবং সেই বন্যার সময় আমরা দেখেছিলাম বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি তিনি ওখানে ছিলেন, এবং ওখানে দাঁড়িয়ে উনি পরিষ্কারভাবে বলেছিলেন যে এই বন্যায় যে সমস্ত মানুষের কাগজপত্র ভেসে গেছে, খুব স্বাভাবিকভাবে যে পরিমাণ বন্যা উত্তরবঙ্গে হয়েছে, শুধু উত্তরবঙ্গ বলে নয়, প্রতি বছরই মালদা, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, মানে যে সময় ঘাটাল অঞ্চলটা আর কি, যে সমস্ত এ রাজ্যে বন্যা প্রবণ এলাকা, যেখানে প্রায় প্রতি বছরই কম বেশি বন্যা হয়, সেখানে মানুষ নিজের জীবনটুকু নির্ধারণ করতে পারেন, মানে চাল ত্রিপল সমস্ত কিছু চুরি করে নেওয়ার পরেও, মানে শাসক দল চুরি করে নেওয়ার পরেও যে সেখানকার মানুষজন টিকে থাকতে পারেন, এটাই যথেষ্ট। সুতরাং তাদের পক্ষে এই কাগজপত্রকে বাঁচিয়ে রাখার চিন্তা ভাবনাটা একটু বিলাসিতা হয়ে যায়। তো সেক্ষেত্রে তাদের কাছে বৈধ কাগজপত্র অনেক সময় থাকবে না, বন্যার জলে ভেসে যাবে, সেটাই স্বাভাবিক। এবং এই কথাটাই উত্তরবঙ্গে গিয়ে বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি তিনি পরিষ্কারভাবে বলেছিলেন যে যাদের বৈধ কাগজপত্র ভেসে গেছে তাদের বৈধ কাগজপত্র তৈরি করার জন্য সিপিআইএম
সাহায্য করবে, সহায়তা কেন্দ্র খুলবে। মানুষ বলছে আমাদের চিড়ে মুড়ি আলুর সবজির দরকার নেই, মানুষ বলছে ডাক্তার বসাও আর বাঁধ তৈরি করে দাও আর আমাদের বাড়িগুলো, কি তাই তো? বিশেষ করে ভাত, চাল মুড়ি ভাতের দরকার নেই। আমরা সিপিআইএম তো বলছি, ছাত্র যুব মহিলা কৃষক শ্রমিক ক্ষেতমজুর এরা সবাই প্রতিনিয়ত আসছে, কালকেও এসেছে, আজকেও আসবে, আবার একটু পর কালকে আগামীকাল আবার আসবে করছে, কিন্তু এলাকার মানুষ কি বলছে? সময় লাগবে। সবাই জানে বাঁধ তৈরি করতে সময় লাগবে, থাকতে তো দিতে হবে। তুমি আমার পয়সায় ট্যাক্সের টাকাতে বেতন পাবে, আমি একটা গামছা কিনবো তবে ট্যাক্সের টাকাতে তোমার বেতন হবে, আর আমি এখানে গরুও মরে আছে তার পাশে বসে থাকবা, তুমি এসির ঘরে থাকবে, চলবে না। দিদি কোথায় সেই মতো যখন 28শে অক্টোবর এই রাজ্যে এসআইআর শুরু হয়েছে, সেই প্রথম দিন থেকে সিপিআইএম মানুষের পাশে রয়েছে এবং মানুষকে সাহায্য করার জন্য বিভিন্ন জায়গায় সহায়তা কেন্দ্র খুলেছে। অথচ অন্য দিকটা যদি আমরা দেখি তাহলে দেখব যে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলেছিলেন যে তিনি বেঁচে থাকতে নাকি এ রাজ্যে এসআইআর করতে দেবেন না। তো এই মুহূর্তে 28শে অক্টোবর রাত প্রায় 9টা বাজে। এখন বিষয়টা হচ্ছে যে বিজ্ঞানের কৃপায় উনি সুস্থ স্বাভাবিক রয়েছেন এবং আমরা ওনার দীর্ঘায়ু কামনা করি। তো সেক্ষেত্রে এসআইআর উনি আটকাতে পারলেন না, খুব স্বাভাবিক ব্যাপার, কারণ নির্বাচন কমিশন, আমরা জানি এটা প্রমাণ হয়ে গেছে রাহুল গান্ধীর প্রেস কনফারেন্সের পরে যে নির্বাচন কমিশন বিজেপির কথায় উঠে বসে। তো এখন বিজেপি যদি কিছু ইমপ্লিমেন্ট করতে চায় এ রাজ্যে, সেটা মমতা ব্যানার্জি কি করে আটকাবেন? তা ওনার এতটা ক্ষমতা এখনো পর্যন্ত হয়নি যে উনি বিজেপির বিরুদ্ধে গিয়ে কোনো কিছু আটকাবেন। তো সেক্ষেত্রে বরং মমতা ব্যানার্জি বলেছিলেন যে উনি ওনার জীবদ্দশায় এসআইআর করতে দেবেন না, কিন্তু আমরা দেখলাম নির্ধারিত কর্মসূচি অনুযায়ী নির্বাচন কমিশন এ রাজ্যে এসআইআর শুরু করে দিল। আর সিপিআইএম প্রথম দিন থেকে যেগুলো বলে এসেছে যে এসআইআর এর নামে সিএএ এনআরসির ভয় দেখানো যাবে না, আর ঠিক এই ভয় যাতে না দেখাতে পারে নির্বাচন কমিশন, তার জন্য সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। ভুতুড়ে ভোটার বাদ দিতে হবে, সেই কারণের জন্য সুজন চক্রবর্তী তিনি নিজে লিস্ট বের করে যাদবপুর কেন্দ্রের ভুতুড়ে ভোটারের লিস্ট দেখিয়েছেন এবং আমাদেরকে বুঝতে সাহায্য করেছেন যে যদি একটা কেন্দ্রে এত হাজার হাজার ভুতুড়ে ভোটার থাকে তাহলে বাকি 293টা কেন্দ্রে কি হতে পারে। এবং তার সঙ্গে যেটা বলা হয়েছে যে একজনও বৈধ ভোটারকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না, আর যাতে সেটা না যায় তার জন্য সিপিআইএম সহায়তা কেন্দ্র খুলেছে। অর্থাৎ সিপিআইএম এর স্ট্যান্ড পয়েন্ট যা ছিল আগে সেটাই এখনো পর্যন্ত রয়েছে, অন্ততপক্ষে এ রাজ্যে এসআইআর শুরু হওয়ার পরেও। কিন্তু মমতা ব্যানার্জির যে স্ট্যান্ড পয়েন্ট ছিল সেই অনুযায়ী আমরা কিন্তু ওনার কোনো অ্যাক্টিভিটি দেখলাম না। কিন্তু মজার বিষয় হচ্ছে যে এই যে মমতার চোখে লেনিন দেখা লোকজন আবারও ঝাঁপিয়ে পড়েছেন মমতার একটা নতুন রক্ষা কবচ দেওয়ার জন্য। কারণ আমরা জানি 2021 সালে যখন এ রাজ্যে ভোট হয়েছিল, তখন মানে বিধানসভা নির্বাচন হয়েছিল, তখন সেই সময় মমতাকে বাঁচাতে, মমতাকে মুখ্যমন্ত্রী করতে এরা কিভাবে মাঠে নেমেছিল নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন করে। নো ভোট টু বিজেপি বলতে মানে বলেছে, আসলে যেটা বলতে চেয়েছিল সেটা হচ্ছে যে ভোট ফর মমতা। তো সেটা তো সরাসরি বলা যায় না, তাই ঘুরিয়ে নাক দেখানোর মতন ঘুরিয়ে বলতে হয়েছে নো ভোট টু বিজেপি। এখন নো ভোট টু বিজেপির ক্যাম্পেইন প্রায় পুরোপুরি ভেঙে গেছে, কারণ লিবারেশন এখন সিপিআইএম এর সঙ্গে অনেকটাই রয়েছে। এমকেপি নতুন করে নো ভোট টু করতে রাজি নয় এবং আরো অন্যান্য বেশ কিছু সংগঠন তারা আর নতুন করে নো ভোট টুতে আগ্রহী নয় এবারে। তো এবার যারা ওই সংবিধান বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ টঞ্চ করে আসলে মমতা বাঁচাও বলতে চায়, তারা দেখছে যে ভোট তো আর এসে গেল, আর তো মাত্র কয়েকটা মাস, তাহলে এক্ষেত্রে মমতাকে বাঁচানোর কি উপায় পাওয়া যায়? তো ওদের কাছে এই এসআইআরটা এখন একটা নতুন হাতিয়ার। ওরা এখন মমতাকে একটা নতুন রক্ষা কবচ দিতে চাইছে, এইটা মানুষকে বুঝিয়ে যে এসআইআর হচ্ছে সিপিআইএম এসআইআর আটকাচ্ছে না। কিন্তু এ রাজ্যে সিপিআইএম এসআইআর আটকাবে এটা কি একবারও বলেছিল? বলেনি। কে বলেছিল? মমতা ব্যানার্জি বলেছিল। তাহলে আক্রমণটা কাকে করা উচিত ছিল? আক্রমণটা করা উচিত ছিল মমতা ব্যানার্জিকে। প্রশ্নটা কাকে করা উচিত ছিল? প্রশ্নটা করা উচিত ছিল তৃণমূলকে, যে ভাই তোমরা তো বললে, মানে মমতা ব্যানার্জি বললেন যে উনি বেঁচে থাকাকালীন এ রাজ্যে এসআইআর হতে দেবেন না, কিন্তু এসআইআরটা হচ্ছে। সিপিআইএম নিজের যে 3টে স্ট্যান্ড পয়েন্ট ছিল সেই সেম স্ট্যান্ড পয়েন্টে এখনো পর্যন্ত রয়েছে, কিন্তু সিপিআইএমকে তারা আক্রমণ করছে কারণ তারা মমতাকে রক্ষা কবচ দিতে চাইছে 2021-এ যেমন দিয়েছিল, বা 2011-এ ক্ষমতায় আসার আগে এই নন্দীগ্রাম সিঙ্গুর এইসব গল্পগাছা দিয়ে যে সুবিধাটা দিতে চেয়েছিল মমতাকে, ঠিক সেই একই সুবিধা আবার 2026-এ এসে নতুন করে ঘুঁটি সাজাচ্ছে এ রাজ্যে মমতার চোখে লেনিন দেখা লোকজন।
আর বিজেপির সম্পর্কে অবশ্যই একটা বলতে হয় যে এসআইআর নতুন কোনো মানে হঠাৎ করে ডিম পাড়ার মতন বিষয় নয়। এসআইআর একটা অতি সাধারণ বিষয় এবং কয়েক বছর অন্তর অন্তর এসআইআর হয়, এসআইআর হবে, এটা একটা নির্দিষ্ট গণতান্ত্রিক পদ্ধতি। তাই এসআইআর নিয়ে হঠাৎ করে প্রবলভাবে বিরোধিতা করার কোনো জায়গাই নেই। এসআইআর হোক না, এসআইআর নির্দিষ্ট নিয়ম অনুযায়ী হোক, কিন্তু মজা হচ্ছে যে এতদিন যখন এ রাজ্যে এসআইআর হয়েছে বা আইআর হয়েছে তখন আমরা বিষয়টা জানতে পর্যন্ত পারিনি, কিন্তু এবারে আমরা এসআইআরটাকে একটা অনেকটা দুর্গাপুজোর উৎসবের মতন পরিণত করেছি। কেন? কারণ এই এসআইআরকে কেন্দ্র করে নতুন একটা ঘৃণা ছড়ানোর উৎস মুখ খুঁজে পেয়েছে বিজেপি। আসলে বিষয়টা হচ্ছে যে বিজেপির তো রাজনীতির কিছু নেই। এখন বিজেপি কি নিয়ে রাজনীতি করবে? বিজেপি কি রুটি কাপড়া আর মকান নিয়ে রাজনীতি করবে? করবে না। বিজেপি কি মানুষের সুস্থতা, ভালো করে বাঁচার অধিকার নিয়ে রাজনীতি করবে? করবে না। বিজেপি কি শিক্ষা নিয়ে রাজনীতি করবে? করবে না। বিজেপি কি স্বাস্থ্য নিয়ে রাজনীতি করবে? করবে না। বিজেপি কি কর্মসংস্থান নিয়ে রাজনীতি করবে? করবে না। এগুলোর কোনোটাই বিজেপি করবে না, কারণ এগুলোর কোনোটাই বিজেপির পেরিফেরির মধ্যে পড়ে না। বিজেপির পেরিফেরির মধ্যে কি পড়ে? বিজেপির পেরিফেরির মধ্যে পড়ে ঘৃণা, বিজেপির পেরিফেরির মধ্যে পড়ে বিদ্বেষ, বিজেপির পেরিফেরির মধ্যে পড়ে ধর্মীয় অন্ধত্ব। তো এবার এই এসআইআরকে কাজে লাগিয়ে নতুন করে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর একটা কৌশল নিয়েছে বিজেপি। ঠিক যেরকম 2024 লোকসভার আগে রাম মন্দিরকে কেন্দ্র করে একটা ধর্মীয় বিদ্বেষের উৎস মুখ খুলে দিয়েছিল বিজেপি। তারপরে যদিও ওই অযোধ্যাতেই জিততে পারেনি, সেটা আলাদা ব্যাপার, এবং পুরো কিভাবে মুখ থুবড়ে পড়েছিল সে তো আমরা জানি। কিন্তু এই ঘৃণা বা বিদ্বেষ ছাড়া বিজেপির কাছে আর কোনো ইউএসপি নেই, তাই ওদেরকে সমস্ত কিছুতেই ঘৃণা বিদ্বেষ ছড়াতে হয়। তাই সেই কারণের জন্য এ রাজ্যে বা গোটা দেশে এর আগেও এসআইআর হয়েছে, আমরা জানতে পর্যন্ত পারিনি, কিন্তু এবারে এই এসআইআরকে দুর্গাপুজোর মতন একটা উৎসবে পরিণত করেছে বিজেপি। কারণ এই এসআইআরকে হাতিয়ার করে নতুন করে ঘৃণা ছড়ানো যাচ্ছে। এ রাজ্যের চাড্ডি বাহিনী অন্ধভক্তরা এই এসআইআরকে কেন্দ্র করে নতুন করে ঘৃণা ছড়াতে পারছে, আর সেই কারণের জন্য বিজেপি এই বিষয়টাতে নাচছে। আর সব ক্ষেত্রেই আমরা যদি দেখি তাহলে সেক্ষেত্রে এটাই তো সিস্টেম, বিজেপি মারবে, মমতা বাঁচাবে, এটাই তো হয়ে আসছে। কারণ গোটা ভারতবর্ষে এখন যে সমস্ত বিজেপি শাসিত রাজ্য রয়েছে সেখানে কি করা হচ্ছে? সেখানে বাঙালিদের মারধর করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে। আর মমতা কি করছে? মমতা এ রাজ্যে আমি বাঙালিদের পক্ষে বলে রবীন্দ্রনাথের ছবি হাতে নিয়ে মিছিল করছে। ভিন রাজ্যের বাঙালিদের জন্য কোনো রকম কোনো আইনি সহায়তা দিচ্ছে না। যেখানে নিজের আইনি সাহায্যের জন্য লক্ষ লক্ষ টাকার আইনজীবী নিয়োগ করা যায়, সেখানে ভিন রাজ্যে আক্রান্ত বাঙালি যাদের পাশে মমতা আছে বলে ঘোষণা করছে তাদের কোনো আইনি সহায়তা দিচ্ছে না। কেন? না বিজেপি মারবে, মমতা বাঁচাবে, মমতা ত্রাতা। সেম অ্যাজ এসআইআর এর ক্ষেত্রে এই নির্বাচন কমিশন মারবে, মমতা এসআইআর করতে না দিয়ে বুক পেতে তাদেরকে বাঁচাবে, মমতা ত্রাতা। এইভাবে বিদ্বেষ ছড়িয়ে, ঘৃণা ছড়িয়ে, ভয় দেখিয়ে মমতাকে মুখ্যমন্ত্রী রেখে দেওয়ার একমাত্র কৌশল হচ্ছে এটাই বিজেপির কাছে। আর তার সঙ্গে এখন এই মুহূর্তে সহযোগী ভূমিকা নিয়েছে এ রাজ্যে মমতার চোখে লেনিন দেখা যে সমস্ত লোকজন 2021-এ নো ভোট টু করেছিল তারা। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে 2021-এ যে নো ভোট টু হয়েছিল এবং মমতা মুখ্যমন্ত্রী হয়েছিল, যাদের কাঁধে বন্দুক রেখে তাদেরকে আর এবারে বাড়াবাড়ি করতে দেওয়া যাবে না, আবারও আমাদের এই রাজ্যটাকে ছাড়খাড় করতে দেওয়া যাবে না। তাই মমতার চোখে লেনিন দেখা লোকজনকে জিজ্ঞেস করুন যে তারা এসআইআর নিয়ে মমতাকে প্রশ্ন না করে কেন সিপিআইএমকে সোশ্যাল মিডিয়া জুড়ে প্রশ্ন তুলছে।